হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল ইনফো গাইড। আজকে আমরা কোচবিহার জেলা আদালতে যে এলডি পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তার সমাধানটাও দেখে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমে বলছে, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স এ সেন্টেন্স ইজ গিভেন ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন প্যাসিভ অর অ্যাক্টিভ ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলেছে। হি টিচেস আস গ্রামার, তিনি আমাদের গ্রামার পড়ান। এটার উত্তর হবে গ্রামার ইজ টট টু আস বাই হিম, একের এ। 2 নম্বর দেখো, হোয়াই ডু ইউ ওয়াচ টাইম, এটাকেও ভয়েস চেঞ্জ করতে হবে। এটার উত্তর হয়ে যাবে অপশন বি, হোয়াই ইজ টাইম ওয়াচড বাই ইউ। 3 নম্বর দেখো, ডোন্ট সাবজেক্ট দ্য অ্যানিমেলস টু ক্রুয়েলটি, 3 এর উত্তর হয়ে যাবে অপশন এ, দ্য অ্যানিমেল শুড নট বি সাবজেক্টেড টু ক্রুয়েলটি। তারপর 4 থেকে 7 দেখে নাও কি বলছে। ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স এ ওয়ার্ড ইজ স্পেলড ডিফারেন্টলি, অনলি ওয়ান অফ হুইচ ইজ কারেক্ট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ান। 4টে অপশন দেওয়া আছে, 4টের মধ্যে একটি ঠিক, বাকি 3টি ভুল। যেটা ঠিক সেটা চুজ করতে বলেছে। এখানে হয়ে যাবে তাদের অপশন নাম্বার সি, আর্মরি। আর্মরি মানে হচ্ছে অস্ত্রাগার। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর দেখো, কমেমোরেট, এটা হয়ে যাবে অপশন এ, কমেমোরেট। কমেমোরেট মানে হচ্ছে স্মৃতি রক্ষা করা। তারপর দেখে নাও 6, হেটেরোজেনাস, এটার উত্তর হবে অপশন বি, হেটেরোজেনাস মানে হচ্ছে ভিন্নধর্মী। তারপর কোশ্চেন নাম্বার 7, ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ অপশন হয়ে যাবে অপশন সি, ক্যালাইডোস্কোপ, KALEIDOSCOP, ক্যালাইডোস্কোপ, এটা সঠিক উত্তর হয়ে যাবে। ক্যালাইডোস্কোপ মানে হচ্ছে বৈচিত্র্য দর্শন। তো 4 থেকে 7 হয়ে গেল। এবার 8 থেকে 11 দেখে নিই কি করতে হবে। ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ওয়ার্ড ইজ গিভেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। মানে সমার্থক শব্দ বের করতে বলেছে। কোশ্চেন নাম্বার 8, এনভেলপ। এনভেলপের সমার্থক হয়ে যাবে অপশন ডি, র্যাপার। এনভেলপ মানে মোড়ক, র্যাপার মানেও মোড়ক। কোশ্চেন নাম্বার 9, উইলি। উইলি মানে চালাক, ধূর্ত, এটা হয়ে যাবে অপশন ডি, কানিং মানে ধূর্ত। 10 নম্বর, ফর্টিটিউড। ফর্টিটিউড মানে হচ্ছে মনোবল, এটার উত্তর হয়ে যাবে অপশন সি, কারেজ মানে মনোবল বা উৎসাহ প্রদান করা। 11 নম্বর অপশন দেখে নাও, 10 হয়ে গেল। 11, মেলডিকশন। মেলডিকশন মানে হচ্ছে অভিশাপ প্রদান করা, এটার উত্তর হয়ে যাবে অপশন এ, কার্স মানে অভিশাপ। 11 পর্যন্ত হয়ে গেল। এবার দেখে নাও 12 থেকে 15, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন ইজ গিভেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম। ইডিয়মের মানে বাগধারার মানে বের করতে বলেছে। 12 নম্বর দেখো, টার্ন টেইল। 12 উত্তর হয়ে যাবে অপশন বি, রান লাইক এ কাওয়ার্ড। 13 নম্বর দেখো, উই আর দ্য ট্রাউজার্স। 13 উত্তর হয়ে যাবে অপশন সি, ডমিনেন্ট। উই আর দ্য ট্রাউজার্স মানে প্রভাবশালী, ডমিনেন্ট মানেও প্রভাবশালী। তারপর দেখে নাও কোশ্চেন নাম্বার 14, নো লাভ লস্ট। নো লাভ লস্ট এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ইন্টেন্স ডিসলাইক। নো লাভ লস্ট এর মানে বাংলা মানে হচ্ছে সুসম্পর্ক, এটার বিপরীত শব্দ ইন্টেন্স ডিসলাইক মানে অপছন্দ করা। কোশ্চেন নাম্বার 15, অল অ্যাগাগ। অল অ্যাগাগের বাংলা মানে হচ্ছে উত্তেজিত বা আনন্দিত বা বিস্মিত, এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, রেস্টলেস। রেস্টলেস মানে উত্তেজিত। 15 পর্যন্ত হয়ে গেল। এবার 16 থেকে 19, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স এ সেন্টেন্স ইজ গিভেন উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস হোয়ার এ ফ্রেজ ইজ রিকোয়ার্ড টু বি ইনসার্টেড, চুজ দ্য কারেক্ট ফ্রেজ ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। মানে শূন্যস্থান পূরণ করতে হবে। কোশ্চেন নাম্বার 16, ড্যাশ মি ইন দ্য ডে অফ ট্রাভেল। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, কলন। কলন মি ইন দ্য ডে অফ ট্রাভেল, সমস্যার দিনে আমাকে স্মরণ করো, বিপদের দিনে আমাকে মনে করো। কোশ্চেন নাম্বার
17, দ্য সান ড্যাশ অ্যান্ড অল ওয়াজ ব্রাইট, এটা হয়ে যাবে অপশন নাম্বার এ। গ্রুপ 4, কোশ্চেন নাম্বার 18, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ ড্যাশ ফর ফার্দার কনসিডারেশন, 18 উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, হেল্ড ওভার। তারপর কোশ্চেন নাম্বার 19, প্লিজ ড্যাশ দ্য ক্যান্ডেল, এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, পুট আউট। পুট আউট মানে নেভানো, প্লিজ পুট আউট দ্য ক্যান্ডেল। 19 পর্যন্ত হয়ে গেল। এবার 20 থেকে 23, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান এক্সপ্রেশন ইজ গিভেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ ইজ সাবস্টিটিউটস দ্য গিভেন অল্টারনেটিভস, মানে এক কথায় প্রকাশ করতে বলেছে, বা এটা এই একটা লাইন দেওয়া আছে, এটার সাবস্টিটিউট বা পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করা যেতে পারে। কোশ্চেন নাম্বার 20, এ চাইল্ড অফ আনইউজুয়াল অর রিমার্কেবল ট্যালেন্ট, একজন শিশু যার অস্বাভাবিক কিছু ক্ষমতা বা দক্ষতা রয়েছে, এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রোডিজি। তারপর কোশ্চেন নাম্বার 21, এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, একজন ব্যক্তি যিনি গোটা ভারতকেই গোটা বিশ্বকেই নিজের বাসস্থান মনে করে, এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, কসমোপলিটান। এ পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভ অ্যান্ড লস্ট, একজন প্রিয় ব্যক্তির মৃত্যুতে যে শোক কান্না করা হয় সেটাকে কি বলা হয়, এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, এলিজি, PLEGY। কোশ্চেন নাম্বার 23, এ সাডেন রাশ অফ উইন্ড, দমকা বাতাস, এটা হয়ে যাবে অপশন নাম্বার এ, গাস্ট। 24, the word secular was inserted into the constitution of India by, ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল, এটা হয়ে যাবে অপশন নাম্বার এ, 42nd, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে ধর্মনিরপেক্ষ কথাটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়। তারপর কোশ্চেন নাম্বার 24 হয়ে গেল। 25, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ফেডারেল ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফেডারেল ফিচার, ভারতীয় সংবিধানের ফেডারেল ফিচার মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। এখানে অপশন নাম্বার সি বাদ দিয়ে বাকি তিনটি হচ্ছে ফেডারাল ফিচারের বৈশিষ্ট্য, ফেডারাল ফিচার। তো এই জন্য আমাদের বের করতে বলেছে কোনটা ফেডারেল ফিচার, এখানে যেহেতু তিনটি ফেডারেল ফিচার পাচ্ছি এই জন্য আমরা এই কোশ্চেনের উত্তরটা করবো না। যদি তোমাদের জানা থাকে কোনটি সঠিক উত্তর হবে তোমরা আমাকে একটু জানিও কমেন্টে। তো এরপরে দেখে নাও কোশ্চেন নাম্বার 26। বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। কোশ্চেন নাম্বার 26, ফান্ডামেন্টাল ডিউটিস ডু নট এনজয় এনি, ফান্ডামেন্টাল ডিউটিসের কোনো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রভাব পড়ে না, অপশন নাম্বার বি, লিগাল স্যাংশন। কোশ্চেন নাম্বার 27, দ্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স ইজ হেডেড বাই হুম অ্যামং দ্য ফলোইং, এটা হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারই ইকোনমিক ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এর হেড থাকে, পদাধিকার বলে। 27 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 28, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বিলস মাস্ট বি পাসড বাই ইচ হাউস অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট সেপারেটলি, কোন ধরনের বিলকে ভারতীয় পার্লামেন্টের উভয় পক্ষে স্পেশাল মেজরিটি মাধ্যমে পাস হতে হবে, অপশন নাম্বার বি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, সংবিধান সংশোধনী বিল। তারপরে 29 থেকে 31, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান সেন্টেন্স ইজ গিভেন ইন ডাইরেক্ট indirect speech, choose the correct alternative which best expresses the sentence indirect direct speech, মানে ভয়েস ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। কোশ্চেন নাম্বার 29, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে শি সেড, 29 এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, শি বেগড মি নট টু গো অ্যাওয়ে। কোশ্চেন নাম্বার 30, দ্য ট্রাভেলার ইনকোয়ার্ড of the farmer if he could tell him the way to the nearest inn, 30 এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, the traveler said to the farmer can you tell me the way to the nearest inn। তারপর কোশ্চেন নাম্বার 31, there are ceremonies going on he said to me, 31 এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, he told me that there were ceremonies going on।
তারপর 32 থেকে 35 দেখে নাও। ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ওয়ার্ড ইজ গিভেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। নিচে প্রদত্ত শব্দটির বিপরীত শব্দ বের করতে বলেছে। 32 নম্বর, সাবস্ট্যান্সিয়েট। সাবস্ট্যান্সিয়েট মানে হচ্ছে বাস্তবায়িত করা বা প্রমাণ করা। তো এটার বিপরীত শব্দ হয়ে যাবে ডিসপ্রুভ, মানে প্রমাণ নেই। 33 নম্বর, রিসেডি। রিসেডি মানে হচ্ছে পিছন দিকে যাওয়া বা অবনতি হওয়া। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অ্যাডভান্স, অগ্রসর হওয়া। কোশ্চেন নাম্বার 34, ইনসিপিড। ইনসিপিড মানে হচ্ছে স্বাধীন। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, টেস্টি, সুস্বাদু। কোশ্চেন নাম্বার 35, ফ্লোরিড। ফ্লোরিড মানে হচ্ছে উজ্জ্বল। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, পিএলই, পেল, মানে বিবর্ণ বা ফ্যাকাশে। তারপর কোশ্চেন নাম্বার 36, দ্য সার্কামফারেন্স অফ টু সার্কেলস আর 132 মিটার অ্যান্ড 176 মিটার রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়াস অফ দ্য সার্কেলস। অঙ্ক দিয়েছে 36 নাম্বারটা। দুটো বৃত্ত দেওয়া আছে, একটার পরিধি 132 মিটার আর একটা 176 মিটার। এই দুটো বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য বের করতে বলেছে। সমাধানটা দেখে নাও। এর পরিধির সূত্র হচ্ছে 2πr এবং ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr স্কয়ার। এখানে দুটো বৃত্ত, আমরা দুটো আলাদা আলাদা করে বৃত্তের ব্যাসার্ধ বের করে নেব। আমার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের ব্যাসার্ধ প্রয়োজন। তো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। তো যেহেতু এখানে দুটো বৃত্ত, তাই আমরা ছোট বৃত্তটাকে ছোট হাতের আর দিয়ে বোঝাবো এবং বড় বৃত্তটাকে বড় হাতের আর দিয়ে বোঝাবো। ছোট বৃত্তটার পরিধি কি হবে? 2πr সমান সমান 132। তো আর সমান সমান 21 পাবো। পাই এর মান 22/7, এটা সমাধান করে দিলে তোমরা পেয়ে যাবে 21। আর বড় হাতের আর যেটা, সেটা বড় বৃত্ত, তার একই রকম ভাবে মান বসিয়ে আর এর মান পেয়ে যাবো 28। অর্থাৎ বড় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 28। এবার দুটো বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য বের করতে বলেছে। ক্ষেত্রফলের পার্থক্য সূত্র হচ্ছে πr স্কয়ার। তো পাই আর বড় হাতের আর স্কয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কয়ার, বড় বৃত্তর ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল। পাই কমন নিয়ে 28 স্কয়ার মাইনাস 21 স্কয়ার, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রে ফেললে 28 যোগ 21 ব্র্যাকেটের ভিতরে 28 বিয়োগ 21, এটাকে সমাধান করলে তোমরা পেয়ে যাবে 1078। অর্থাৎ দুটো বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 1078 মিটার। 36 উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। 37 দেখো, an article was sold at a gain of 10%. Had it been sold at ₹80 less, the seller would have lost 10%. What is the cost price of the article? একটা দ্রব্য, কোন একজন ব্যক্তি একটা দ্রব্য 10% লাভে বিক্রি করে এবং দ্রব্যটা যদি 80 টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ওই ব্যক্তির 10% ক্ষতি হয়ে যেত। তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল সেটা বের করতে বলেছে। সমাধানটা দেখো। মনে করা যাক সিপি মানে কস্ট প্রাইস 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে প্রফিট যদি 10% হয়, বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। আরেকবার সিপি 100ই থাকছে, মানে কস্ট প্রাইস ক্রয় মূল্য 100ই থাকছে। এবার হয়ে গেল 10% ক্ষতি। 10% যদি 100 টাকার মধ্যে 10% ক্ষতি হয়ে যায়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। তো প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা এবং যখন ক্ষতি হচ্ছে তখন বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হচ্ছে? 20 টাকা। 110 থেকে 90 বিয়োগ করলে 20 হয়। আবার এখানে বলে দিয়েছে যে 80 টাকা কমে বিক্রি করলে তার 10% ক্ষতি হতো। তাহলে এই 20 মানে হচ্ছে 80 টাকা। এখানে একটা সূত্র তোমরা নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মেইন ভ্যালু বাই হোয়াট পার্সেন্ট ইনটু কোয়ারি। মেইন ভ্যালু মানে আমাদের প্রশ্নে যে ভ্যালু দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, সেটা হচ্ছে মেইন ভ্যালু। আর বাই দিয়ে নিচে হোয়াট পার্সেন্ট মানে সেটার পার্সেন্টেজ কত হচ্ছে সেই পার্সেন্টেজটা আমরা লিখবো, ইনটু কোয়ারি। কোয়ারি মানে হচ্ছে আমরা কি বের করতে যাচ্ছি। তো এখানে মেইন ভ্যালু হচ্ছে 80, এখানে দেওয়া আছে 80 টাকা কমে বিক্রি করলে 10% ক্ষতি হতো। মেইন ভ্যালু 80, সেটার পার্সেন্টেজ কত হচ্ছে? 20, কারণ 110 থেকে 90 বিয়োগ করলে 20 হচ্ছে, গুণ আমাদের কোয়ারি। কোয়ারি মানে 100। আমাদের কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য সবসময় 100ই থাকবে, তাহলে ইনটু 100, এটাকে সমাধান করলে পেয়ে যাবে 400। অর্থাৎ
দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 400 টাকা। 37-এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 400। তারপর দেখো কোশ্চেন নাম্বার 38। The diameter of a circular park is 44 meter. There is a path of 5 meter wide all around outside the park. Find the cost of paving of the path, ₹5 per square meter. এখানে বলছি একটা বৃত্তাকার পার্ক রয়েছে যার ডায়ামিটার মানে ব্যাস 44 মিটার এবং এই পার্কটির বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি পথ রয়েছে। সেই পথটিকে পাকা করতে 5 টাকা বর্গমিটার হিসেবে কত টাকা খরচ পড়বে? তো সবার প্রথমে তোমাদের কি বের করে নিতে হবে? সেই পথের ক্ষেত্রফল বের করে নিতে হবে। পথের ক্ষেত্রফলকে 5 দিয়ে গুণ করলে তোমরা উত্তর পেয়ে যাবে। সমাধানটা দেখে নাও। এখানে দুটো সার্কেল বা দুটো বৃত্ত আমরা মনে করব। তো পার্কটির যে ব্যাস দেওয়া আছে সেটা হচ্ছে 44 মিটার। ব্যাস যদি 44 হয়, ব্যাসার্ধ কত হবে? 22। তো ছবিতে যেরকম দেখতে পাচ্ছ এখানেও দুটো বৃত্ত। বড় বৃত্তটার বেলায় ব্যাসার্ধ হবে কত? 22 যোগ 5 27 মিটার এবং ছোট বৃত্তটির বেলায় ব্যাসার্ধ হবে 22 মিটার। তো দুটো বৃত্তের মধ্যে পার্থক্য বের করলে আমরা এই রাস্তাটির ক্ষেত্রফলটা পেয়ে যাব। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। এখানেও যেহেতু দুটো বৃত্ত, একটা ছোট একটা বড়, বড় বৃত্তটাকে বড় হাতের আর, ছোট বৃত্তটাকে ছোট হাতের আর ধরবো। পাই কমন নিয়ে নিলাম, আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখানে বড় হাতের আর এর মান হচ্ছে 27 আর ছোট হাতের আর এর মান হচ্ছে 22। তো এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ফেললে 27 যোগ 22 ইন্টু 27 মাইনাস 22 পেয়ে যাবে। সমাধান করলে পেয়ে যাবে 770 বর্গমিটার। 770 বর্গমিটার হচ্ছে এই রাস্তাটির ক্ষেত্রফল। এবার 5 টাকা প্রতি বর্গমিটার হিসেবে পাকা করতে কত খরচ হবে? 770 গুণ 5 সমান সমান 3850 টাকা। তো 38-এর উত্তর, কোশ্চেন নাম্বার 38-এর উত্তর হয়ে যাবে অপশন ডি, 3850 টাকা। তারপর কোশ্চেন নাম্বার 39। এ বোট takes 3 hours to go from P to Q downstream and Q to P upstream. What is the speed of the boat? In still water, if the speed of the current is 1 km per hour and the distance between P and Q is 4 km. একটা বোট একবার স্রোতের দিকে যাচ্ছে আর একবার স্রোতের উল্টো দিকে যাচ্ছে কিউ থেকে পি পর্যন্ত। কিউ থেকে পি এর দূরত্ব কত দেওয়া আছে? 4 কিলোমিটার। আবার স্রোতের গতিবেগ দেওয়া আছে 1 কিলোমিটার। আমাকে কি বের করতে হবে? বোটের ক্ষেত্রফল, নৌকার গতিবেগ, ক্ষেত্রফল বলছি সরি, নৌকার গতিবেগ বের করতে হবে। তো এই অঙ্কটা আমরা অপশন দিয়ে বের করব, অপশন দিয়েই হয়ে যাবে। প্রথমে যেহেতু 3 আছে, অপশন নাম্বার এ, এই 3 দিয়েই আমরা পরীক্ষা করে দেখি যে এটা ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে। যদি নৌকার গতিবেগ আমরা ধরে নিচ্ছি 3 হবে, তাহলে নৌকার গতিবেগ যদি 3 হয়, যখন স্রোতের দিকে যাবে তখন নৌকার আপেক্ষিক গতিবেগ থাকবে 3 আর স্রোতের গতিবেগ 1 যোগ করলে হবে 4। স্রোতের দিকে যাওয়ার সময় নৌকার আপেক্ষিক গতিবেগ 4 কিলোমিটার এবং স্রোতের বিপরীত দিকে যাওয়ার সময় নৌকার আপেক্ষিক গতিবেগ হবে 2 কিলোমিটার। কারণ উল্টো দিকে যাওয়ার সময় স্রোতের দ্বারা নৌকাটা বাধাপ্রাপ্ত হবে, তাই গতিবেগ কমে যাবে। কত কমবে? 1 কমে যাবে, অর্থাৎ 2 হবে। তো যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 4 এবং ফিরে আসার সময়, মানে স্রোতের দিকে যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 4 এবং স্রোতের উল্টো দিকে ফিরে আসার সময় গতিবেগ হচ্ছে 2। তো কত দূর যাচ্ছে? 4 কিলোমিটার যাচ্ছে, আবার 4 কিলোমিটার ফিরেও আসছে। তো যাওয়ার সময় লাগবে কত? 4 দিয়ে 4কে ভাগ করলে 1 ঘন্টা সময় লাগবে এবং ফিরে আসার সময় কত সময় লাগবে? 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2। তো যাওয়ার সময় 1, ফিরে আসার সময় 2, মোট সময় লাগছে 3 ঘন্টা। তো এখানে দেওয়া আছে এই বোট টেক্স 3 hours to go from P to Q, অর্থাৎ বোটটির 3 ঘন্টা সময় লাগছে। যদি নৌকার গতিবেগ 3 হয় তাহলে মোট 3 ঘন্টা সময় লাগে। তাহলে এটা বুঝতেই পারছো, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। 3 কিমি, বোটের গতিবেগ 3 কিমি। Question number 40. A sum of money put out at compound interest amounts in 1 year to ₹4050 and in 3 years to ₹4723.92. Find the rate of interest. কিছু পরিমাণ টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হলে 1 বছরে 4050 টাকা হয় এবং 3 বছরে 4723 টাকা 92 পয়সা হয়। সুদের হার বের করতে বলেছে। সমাধানটা দেখো।
চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মানে টাইম। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টি মানে হচ্ছে টাইম মানে সময়। এখানে দুটো সমীকরণ আমরা পেয়ে যাব। প্রথম, এক বছরে যেহেতু 4050 টাকা হয়, তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 1, যেহেতু এক বছরে কত হচ্ছে 4050 টাকা। এটা 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3, যেহেতু 3 বছরে তাই এখানে 3 হচ্ছে। কত টাকা হচ্ছে? 4723 টাকা 92 পয়সা। এই দুটো, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে কি পাবো? লিখে নাও বাই দিয়ে। পি পি কেটে যাবে, উপরে যেহেতু 3, নিচে 1, 3 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 2। 1 প্লাস আর বাই 100 স্কোয়ার হয়ে যাবে, আর দশমিক তুলে দিলে নিচে 100 আসবে। এই দুটো কাটাকাটি করলে এক পাশে 6561 উপরে, আর নিচে হবে 5625। 6561 মানে 81, 81 স্কোয়ার, 81 গুণ করলে 6561 হয়, এবং 75 গুণ করলে 5625 হয়। তাহলে এটাকে 81 স্কোয়ার আর এটাকে 75 স্কোয়ার আমরা লিখতে পারি। এবার দুপাশে স্কোয়ার আছে, দুপাশে স্কোয়ার তুলে দিলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 81/75 আমরা পাবো। এটাকে সমাধান করলে আর বাই 100 81/75 মাইনাস 1 পেয়ে যাব। সমাধান করলে আর এর মান পেয়ে যাবে 8, অর্থাৎ আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আমাদের সেটাই বের করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট কত। অর্থাৎ 40 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 8%। আশা করি বুঝতে পারলে। বুঝতে না পারলে কমেন্ট অবশ্যই জানাবে। এরপর দেখে নাও কোশ্চেন নাম্বার 41। হু ওন দ্য মিস ওয়ার্ল্ড 2018 টাইটেল? 2018 সালের মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছিলেন? এটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ভেনেসা পোন্স। 41 এর উত্তর হয়ে যাবে ভেনেসা পোন্স। কোশ্চেন নাম্বার 42। হু ইজ দ্য 23rd চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? 23তম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি, সুনীল আরোরা। বর্তমানে কে আছেন? বর্তমানে আছেন রাজীব কুমার। কোশ্চেন নাম্বার 43, দ্য অথর অফ দ্য বুক দ্য অডাসিটি অফ হোপ ইজ? দ্য অডাসিটি অফ হোপ এই বইটির লেখকের নাম? অপশন নাম্বার এ, বারাক ওবামা। বারাক ওবামা ছিলেন আমেরিকার 44তম রাষ্ট্রপতি। বর্তমানে কে আছেন? আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি কে আছেন? জো বাইডেন। কোশ্চেন নাম্বার 44। হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চড রকেট ক্যারিং লাইফ সিস্ট রোবট হেডার টু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS? অপশন নাম্বার এ, রাশিয়া। কোশ্চেন নাম্বার 45। হুইচ ফুটবল টিম হ্যাজ ওন দ্য 2019 ডুরান্ড কাপ টুর্নামেন্ট? 2019 সালে ডুরান্ড কাপ কে জিতেছিল? কোন দল? গোকুলাম কেরালা। কোশ্চেন নাম্বার 46। Harbilas Sardar was the author of an act popularly known as Sarda Act. What was the act? সারদা অ্যাক্ট কি ছিল? সারদা আইন কি ছিল? অপশন নাম্বার সি, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট 1929। 47 নম্বর প্রশ্ন দেখো। সুভাষ চন্দ্র বোস was re-elected as president of the Congress at the Tripuri session in 1939 by defeating? সুভাষ চন্দ্র বসু 1939 সালে কাকে হারিয়ে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশন নাম্বার এ, ডক্টর পট্টবী সীতারামাইয়া। কোশ্চেন নাম্বার 48। হুইচ ওয়াটার বডি হ্যাজ দ্য হাইয়েস্ট স্যালিনিটি? এটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ডেড সি। ডেড সির লবণের পরিমাণ সবচেয়ে বেশি, এখানকার জল সবচেয়ে বেশি লবণাক্ত। কোশ্চেন নাম্বার 49। ডেট্রয়েট ইজ ফেমাস ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ? ডেট্রয়েট কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশন নাম্বার সি, অটোমোবাইলস। গাড়ি শিল্পের জন্য ডেট্রয়েট বিখ্যাত। ডেট্রয়েট কোথাকার শহর? ডেট্রয়েট হলো আমেরিকার শহর। কোশ্চেন নাম্বার 50। এ পার্সন অফ মিক্সড ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ব্লাড ইন ল্যাটিন আমেরিকা ইজ কল্ড? এটা হয়ে যাবে অপশন নাম্বার সি, মেস্টিজো। তো আজকের মতো এ পর্যন্তই থাক। বাকি 51 থেকে 100 পর্যন্ত আমরা পরবর্তী পার্টে দেখে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের পার্টে।